প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিন্যাস সমাবেশের আরো একটি ক্লাসে, যেখানে আমরা আজকে আলোচনা করব শর্তযুক্ত শব্দ গঠন। শর্তযুক্ত শব্দ গঠন এটাকে বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে। যেমন আমরা ভাবতে পারি যে নির্দিষ্ট একটা বর্ণ তারা একত্রে থাকতে হবে, নির্দিষ্ট কয়েকটা বর্ণ, তারপরে তারা একত্রে থাকবে না, তারা কোন একটা বর্ণ প্রথমে থাকবে বা কোন একটা বর্ণ শেষে থাকবে, এরকম কন্ডিশন দেওয়া থাকতে পারে। তবে দুটি বর্ণ কখনোই পাশাপাশি থাকবে না, এরকম কন্ডিশন বলা থাকতে পারে। এরকম বিভিন্ন কন্ডিশন বলা থাকতে পারে। আপেক্ষিক অবস্থান পরিবর্তন হবে না, অমুক বর্ণটা জোর স্থানে থাকতে হবে, অমুকটাকে বিজোড় স্থানে থাকতে হবে, এরকম বিভিন্ন কন্ডিশন হতে পারে। তো আমরা এই টাইপের ম্যাথগুলো দেখবো। তো প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা করে আর দেখবো না। আমরা যেটা করবো, এমন একটা প্রশ্ন নিব যে প্রশ্নের ভেতরে প্রত্যেকটা টাইপের প্রশ্ন আমি ইনক্লুড করে রেখেছি। সেই প্রশ্ন আমরা সলভ করবো, তাহলে প্রত্যেকটা টাইপই আমাদের একটা একটা করে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো প্রশ্নটা কি বলছে। এডুকেশন শব্দটি, এই শব্দটির সবগুলো বর্ণকে নিয়ে কত উপায়ে সাজানো যায়, চারটি বর্ণনে কত উপায়ে সাজানো যায়, এরকম প্রশ্ন থাকলে প্রথমেই সবার আগে প্রশ্নের সলিউশন শুরু করার আগে তুমি একটু প্রশ্নটাকে অবজার্ভ করে নিবা। এডুকেশন বর্ণটা তাহলে কি? এডুকেশন। এডুকেশন শব্দটিতে মোট কয়টি বর্ণ রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে মোট 9টি বর্ণ রয়েছে। এটা আমি একটু অবজার্ভ করে নিলাম, 9টি বর্ণ রয়েছে। এখন সেই বর্ণগুলোর প্রত্যেকটাই কি ভিন্ন ভিন্ন না? প্রত্যেকটা দেখো তো ভিন্ন ভিন্ন না, কেউ কি ডবল আছে? নাই। তো সেটাও লিখে ফেলবো, 9টি ভিন্ন ভিন্ন বর্ণ রয়েছে। তো যদি ভিন্ন ভিন্ন না থাকতো সেটা আমরা লিখে দিতাম যে বর্ণ রয়েছে যেখানে 3টি এত, 2টি এত, 4টি এত রয়েছে, হ্যাঁ, উল্লেখ করে দিতাম। এখন আরো একটা জিনিস আমি বলে রাখবো, কারণ আমার পরের প্রশ্নগুলা, যেমন এই পরের প্রশ্নগুলোতে বলেছে স্বরবর্ণ, স্বরবর্ণগুলা একসাথে থাকবে, একসাথে থাকবে না। কাজে স্বরবর্ণ কয়টা আছে, ব্যঞ্জন বর্ণ কয়টা আছে, সেটা আমরা একটু দেখে নেই। এখানে স্বরবর্ণ কয়টি? দেখো স্বরবর্ণ কারা কারা। এই যে ই স্বরবর্ণ, স্বরবর্ণ বলতে ভাওয়েল বোঝাচ্ছে। ইউ স্বরবর্ণ, এ স্বরবর্ণ, আই ও এর স্বরবর্ণ। তাহলে 1 2 3 4 5, 5টি স্বরবর্ণ রয়েছে। আর ব্যঞ্জনবর্ণ কয়টি রয়েছে? 4টি। স্বরবর্ণ ও 4টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। তো এটা আমি একটু অবজার্ভ করে নিলাম। এরপরে এই তথ্যকে কাজে লাগে পরের সবগুলো প্রশ্ন আমরা একটা একটা করে সলভ করব। তাহলে এবারে চলো 1 নাম্বার প্রশ্নটা, এটা তো খুবই সহজ। কি বলছে? সবগুলো বর্ণকে নিয়ে কত উপায়ে সাজানো যায়। আমরা দেখেছিলাম n সংখ্যক বর্ণের সবগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে সবগুলো নিয়ে সাজানো যায় n ফ্যাক্টোরিয়াল উপায়। সবগুলো নিয়ে সাজালে n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে মোট 9টা বর্ণ রয়েছে, 9টাই কি বলো? ভিন্ন ভিন্ন। 9টাই ভিন্ন ভিন্ন। তাহলে সবগুলোকে নিয়ে সাজানো যাবে কত উপায়ে? অ্যান্সার হবে 9 ফ্যাক্টোরিয়াল উপায়। 9 ফ্যাক্টোরিয়াল উপায়। ওকে, এটা ক্যালকুলেশন করে লিখে নিবা। 2 নম্বর বলছে 4টি বর্ণনায় কত উপায়ে সাজানো যায়। আমরা দেখেছিলাম n সংখ্যক ভিন্ন ভিন্ন বর্ণ থেকে r সংখ্যক নিয়ে সাজানো যায় np4। যেহেতু সাজাচ্ছি, বিন্যাস করছি, বিন্যাসের ইংরেজি পারমিউটেশন আমি বলেছিলাম, তাই p নিব। তাহলে np4। তাহলে এখানে অ্যান্সার কত হবে? মোট বর্ণ 9টা, সেখান থেকে নিব 4টা, তাহলে 9p4। আর n সংখ্যক থেকে r সংখ্যক নিলে npr, n সংখ্যক থেকে r সংখ্যক নিলে npr, আর এখানে আমরা 9টা থেকে 4টা নিয়েছি, তাই np4। ক্যালকুলেটরে ক্লিক করে np4 এর মান ডাইরেক্ট বের করে ফেলতে পারো, অথবা এভাবে সাজায়ও লিখতে পারো, 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 9 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। এটা একটু ক্যালকুলেশন করলে আশা করি সবাই অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। কি বলছে? সবগুলো বর্ণনে কত উপায়ে সাজানো যায় যেন স্বরবর্ণগুলো একসাথে থাকে। তাহলে খেয়াল করো 3 নাম্বারটা কি বলছে, স্বরবর্ণগুলোকে একসাথে রাখতে হবে। আচ্ছা, আমি তোমাকে একটা কেস বলি। ধরো আমরা এরকম একটা ক্ষেত্র ভাবছি, আগে আমি জিনিসটা ফিল করি। আমরা চলো, আমরা এরকম ভাবলাম, আমরা এমন একটা জায়গা নিলাম, সেখানে 2টা ছেলে 2টা মেয়ে আছে। 2টা ছেলে 2টা মেয়ে আছে। তাহলে ছেলে 2টা, প্রথম ছেলেকে আমি C1 নাম দিলাম, পরের ছেলেকে আমি C2 নাম দিলাম, পরের মেয়ে 2টাকে আমি একটাকে M1 একটাকে M2। ছেলে 1 ছেলে 2, মেয়ে 1 মেয়ে 2। এটা আমাকে বললো। এবারে আমাকে বলছে কি, যে এমন ভাবে সাজাও, এমন ভাবে সাজাও যেন মেয়েরা সবসময় একত্রে থাকে। মেয়েদেরকে সবসময় কিভাবে থাকতে হবে? একত্রে থাকতে হবে। তাহলে মেয়েরা সর্বদা একত্রে থাকবে, এরকম অবস্থায় কতভাবে সাজানো যায়? মেয়েরা সর্বদা একত্রে থাকবে। হ্যাঁ, তো এখন দেখি কতভাবে সাজানো যায়। তো আমি কি করতে পারি? দেখো, আমি যদি প্রথমে একটা বুদ্ধি খাটাই, আমি যদি একটা কাজ করি, মেয়েগুলাকে একটা পলিথিনে বেঁধে ফেললাম। এটা একটা পলিথিন, এই পলিথিনে বেঁধে ফেললাম। এতে করে কি হলো? মেয়েদেরকে পলিথিনে বেঁধে মেয়েদেরকে আমি এখন একজন চিন্তা করব। এতে করে কি হবে? আমার হাতে মনে করে এখন আছে 3জন। এই 3জনকে আমি বিভিন্নভাবে সাজাও। দেখো C1, এরপরে এই পলিথিনটা,
এন্ড পলিথিনের ভেতরে কি মেয়েরা দুইজনই থাকছে না? ফলে কি হচ্ছে দেখো, মেয়েরা কিন্তু আলাদা হওয়ার সুযোগ পাচ্ছে না। আমার প্রশ্নে বলে দিয়েছে একসাথে থাকবে, মেয়েরা সর্বদা একসাথে থাকবে। তাহলে এই পলিথিনটা যদি মাঝে আসে বা এই কোণায় যায় বা ওই কোণায় যায়, যেখানেই যাক, প্রত্যেকটা ক্ষেত্রে কি মেয়েরা একসাথেই থাকছে না বলো? আর আমার তো কন্ডিশন এটাই যে মেয়েরা একসাথে থাকবে। তো দেখো তো আমি যদি এভাবে সাজাই, যে প্রথমে আমি নিলাম, আচ্ছা এটাই আমি এখানে নিয়ে নিই, ধরো এইটা, এটা একটা সাজানো উপায় হতে পারে। এরপরে এটা আরেকটা হতে পারে, এন্ড এটা আরেকটা হতে পারে। ঠিক আছে, আমি পুরা জিনিসটাকে একটু ছোট করে ফেলি তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে দেখো, এই এখন কি হতে পারে দেখো, প্রথম কথা হচ্ছে এই ছেলেটা আমার ওই পাশে চলে গেল, এটা ধরো এখানে থাকলো। দেখো মেয়েরা কিন্তু মাঝে, কিন্তু দুইটা মেয়ে একসাথে এখন কোথায় আছে বলো? মাঝে আছে। আর এইবার এই ছেলে দুইটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিই। দেখো এইবার মেয়েরা বাম কোনায়, কিন্তু মেয়েরা দুইজন দেখো তো একসাথেই আছে না? প্রশ্নের কন্ডিশন কিন্তু ফুলফিল করেছে। প্রশ্নের কন্ডিশন কিন্তু এটা ছিল যে মেয়েরা সর্বদা একসাথে থাকবে। এতে করে আমি কি করলাম, মেয়েদেরকে একটা পলিথিনে বেঁধে ফেললাম। বেঁধে ফেলার পরে কি হলো, এরা এখন একজন। তাহলে এরা এখন মোট তিনজন। যদি আমি ভাবি এভাবে, যদি আমি বিন্যাস করি, তাহলে মেয়েটার এই পলিথিনটা যেখানেই যাক, মেয়েরা কিন্তু সর্বদা একসাথে থাকবে। আর আমার কন্ডিশন এটা ছিল মেয়েরা একত্রে থাকবে। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মেয়েরা তো একত্রে থাকবে ভাইয়া, কিন্তু মেয়েরা কি আবার বিভিন্নভাবে সাজতে পারে না? এই মেয়ে আগে, ওই মেয়ে পরে থাকলো, কোনো সমস্যা আছে? নাই তো। আমার কন্ডিশন মেয়েরা একসাথে থাকবে। এখন মেয়েরা দুজন একসাথে থাকে, এই অবস্থাতে এরা আবার কি বিভিন্নভাবে সাজতে পারে? এরা আবার কি বিভিন্নভাবে সাজতে পারে? এরা আবার কি বিভিন্নভাবে সাজতে পারে? তাহলে আমি কি বলতে পারি না, এটাকে আমি আবার এইভাবে যদি ভাবি, যে এটা আরেকটা কেস, যেখানে আচ্ছা এই পলিথিন গুলা বাদ দিয়ে দিই এখন। হ্যাঁ, তাহলে এখন এই মেয়েটা কি ওই পাশে চলে গেল, এরকম একটা কেস হতে পারে। দেখো, আচ্ছা আমি এটাকে নিয়ে আসলাম, দেখো পলিথিনে বাধাই থাকলো। এই পলিথিনে বাধা অবস্থায়, পলিথিনে বাধা অবস্থায় মেয়েটা কি হচ্ছে দেখো, এই মেয়ে দুইটা আবার নিজেদের ভিতরে সাজতে পারছে। তাহলে ঠিক একই কেস এখানেও। আমি যদি এই যে এটা নেই এখানে, এই যে খেয়াল করো, এই মেয়েটা এই পাশে চলে আসলো, ওই মেয়েটা ওই পাশে চলে গেল। ঠিক আছে, এই মেয়েটা এই পাশে চলে গেল, এই যে। আর পলিথিনটা মনে করো পলিথিনের জায়গা দিয়ে থাকলো। তাহলে কি হলো দেখো, মেয়েরা আবার কি বিভিন্ন ভাবে সাজলো। এখানেও সেম একই কেস হতে পারে, এটা আমি আর লিখলাম না, এখানেও একই কেস। তাহলে মোট 6 ভাবে সাজানো যাচ্ছে, কিন্তু মেয়েরা একত্রে থাকছে। তাহলে আমি যদি এখন তোমাকে বলি মেয়েরা একত্রে থাকবে, তুমি কিভাবে ব্যাথ করবা? তুমি এভাবে ভাববা যে এদেরকে একটা পলিথিনে বেঁধে ফেলবো, এতে করে কি এরা সর্বদা একসাথে থাকবে। বেঁধে ফেলে এদেরকে আমি একজন চিন্তা করবো, এরা যদি 5 জনও থাকে এদেরকে আমি একজন চিন্তা করবো। একজন চিন্তা করে আর ছেলেটা আলাদা আলাদা, তাহলে মোট 3 জন, এই 3 জনকে সাজাবো। সাজানোর পরে যেটা পাচ্ছি সেটা কিন্তু উত্তর না, কেননা মেয়েরা আবার বিভিন্ন ভাবে সাজতে পারে। কাজে ওদেরকে আবার বিভিন্ন ভাবে সাজাবো। আর দুইটা মিলেই যেহেতু কমপ্লিট কাজ, তাহলে দুইটার বিন্যাস সংখ্যা গুণ করে দিব গণনার গুণন বিধি অনুযায়ী। আমি গণনার গুণন বিধি বলেছিলাম, যদি সম্পূর্ণ একটা কাজকে পৃথক পৃথক একটা সেগমেন্টে ভাগ করা যায়, প্রত্যেকটা সেগমেন্টের উপায় সংখ্যার গুণফল হচ্ছে মোট উপায় সংখ্যা। তাহলে আমরা কিভাবে অ্যান্সার করবো দেখো, যেহেতু বলে দিয়েছে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, তাহলে স্বরবর্ণগুলোকে আমরা একটা বর্ণ চিন্তা করব। তাহলে স্ট্র্যাটেজিটা মনে রাখবা, স্ট্র্যাটেজিটা হচ্ছে যাদেরকে একত্রে রাখতে বলবে তাদেরকে আমরা একটা বর্ণ চিন্তা করব। এখন খেয়াল করো, আমরা একটু আগে দেখেছিলাম এখানে মোট বর্ণ আছে 9টা, মোট 9টা। এর ভেতরে স্বরবর্ণ আছে কয়টা? স্বরবর্ণ আছে 5টা। ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 4টা। ওকে, তাহলে এখন আমি কি করব, যেহেতু স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে বলছে, একসাথে রাখতে বলছে, স্বরবর্ণগুলোকে আমরা একটা বর্ণ চিন্তা করব। তাহলে স্বরবর্ণগুলোকে একত্রে একটা বর্ণ চিন্তা করলে বর্ণ সংখ্যা কয়টা? দেখো ব্যঞ্জন বর্ণ আছে 4টা, আর সবগুলা স্বরবর্ণ মিলে একটা, সবগুলা মিলে মিলে একটা। তাহলে কি হবে, মোট বর্ণ এখন 5টা। তাহলে এই 5টার কি সবাই ভিন্ন ভিন্ন না? দেখো তো, ব্যঞ্জন এরা প্রত্যেকে মিলে একটা, এরা কি ভিন্ন ভিন্ন না? সবাই ভিন্ন ভিন্ন। তাহলে ভিন্ন ভিন্ন এই 5টা বর্ণকে কতভাবে সাজানো যায়? 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে কতভাবে সাজানো যায়? এই 5টি বর্ণকে এক সাজানো যায় 5 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে তাহলে যাদেরকে 5 ফ্যাক্টোরিয়াল উপায় সাজানো যায়, তাহলে 3টা উপায় সাজালাম। কিন্তু এরা কি নিজেরা নিজেরা আবার সাজতে পারে না? তাহলে স্বরবর্ণগুলা কিন্তু নিজেরা নিজেরা আবার বিভিন্নভাবে সাজতে পারে। তাহলে আমরা বলবো যে 5টি স্বরবর্ণ নিজেরা নিজেরা কত উপায় সাজতে পারে? 5টাই যেহেতু স্বরবর্ণ ভিন্ন ভিন্ন, প্রশ্ন দেখো, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল উপায় আবার সাজতে পারবে। তাহলে তাহলে কি বললাম, 5টি স্বরবর্ণ নিজেরা আবার 5 ফ্যাক্টোরিয়াল উপায় সাজতে পারে। তাহলে মোট বিন্যাস কত হবে বলো? মোট বিন্যাস এই দুইটা মিলেই তো কমপ্লিট বিন্যাস। তাহলে এইটা আর এটা কি হবে? গুণ হবে, 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, এটা হবে आंसर।
তবে হ্যাঁ, প্রশ্নে যদি এরকম হতো এই স্বরবর্ণ এর ভেতরে যদি কেউ ডবল থাকতো তাহলে তখন তত ফ্যাক্টরিয়াল ভাগ হতো, এটা আমরা দেখেছিলাম। হ্যাঁ, এভাবে আমরা করতে পারবো। এরপরে আসো, এটা গেল কত 3 নাম্বার। এরপরে আসো 4 নাম্বারটা। 4 নাম্বারটাতে কি বলছে দেখো, কত উপায় সাজানো যায় যেন স্বরবর্ণগুলো একত্রে না থাকে, স্বরবর্ণগুলো একত্রে না থাকে। তাহলে দেখো, মোট বিন্যাস থেকে যারা একত্রে থাকবে সেই সংখ্যাটা যদি আমি বিয়োগ করি তাহলে একত্রে না থাকার বিন্যাসটা পাবো না। মোট বিয়োগ একত্রে যারা থাকবে তারা, একত্রে যারা নাই তারাই তো একত্রে নাই। তাহলে একত্রে থাকাটা যদি মোট থেকে বিয়োগ করি তাহলে যাদেরকে পাবো তারাই কি একত্রে নয়। তাহলে একত্রে নয় ইকুয়াল টু কি হবে, একত্রে নয় ইকুয়াল টু মোট বিয়োগ একত্রে, একত্রে যারা সেটা বিয়োগ করে দিব। তাহলে মোট বিন্যাস একটু আগে আমরা পেয়েছিলাম কত 9 ফ্যাক্টোরিয়াল মাইনাস, আর একত্রে রাখার বিন্যাস কত পাইলাম, এই যে 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 ফ্যাক্টোরিয়াল, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বুঝছো। তাহলে এই দুটো প্রশ্ন কি তোমরা পারবে না? দেখো, সবগুলো বর্ণনে কত উপায় সাজানো যায় যেন ডি ও এন ডন, এই ডন বর্ণ তিনটে একত্রে থাকে। তাহলে ডনকে যদি একত্রে রাখতে চাও তাহলে বলো মোট বর্ণ কয়টা, 9টা। 9টা মানে কি, এখন 6টা প্লাস ডন, 6টা প্লাস ডন, তাই তো মোট 9টা, ডন বাদে বাকি 6টা। তাহলে ডন গুলাকে কি ভাব করবা, একত্রে একজন ভাববা। তাহলে মোট বর্ণ কয়টা, 6টার একটা 7টা, তাহলে অ্যান্সার হবে 7 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এই যে ডন, এটা তো নিজের আবার বিভিন্ন ভাবে সাজবে, তাহলে নিজেরা কত ভাবে সাজতে পারে দেখো, 3টা বর্ণ, তাহলে কত উপায় সাজতে পারে, 3 ফ্যাক্টোরিয়াল উপায়। এটা হবে 5-এর অ্যান্সার। আর 6 নাম্বারটা কি হবে বলো, 6 নাম্বারে বলছে ডন একত্রে থাকবে না। তাহলে মোট বিন্যাস থেকে ডন একত্রে রাখার বিন্যাস বিয়োগ করবা। তাহলে মোট বিন্যাস কত ছিল 9 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডন একত্রে রাখার বিন্যাস কত 7 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, এটাই হবে আমাদের অ্যান্সার। ক্যালকুলেশন করে লিখবা। মাঝে মধ্যে ক্লাসে আমাকে কিছু স্টুডেন্ট জিজ্ঞাসা করে যে ভাই এগুলো কিভাবে রাখতে হবে, আরে আরে পাগল এভাবে রাখবা কেন, এগুলো ক্যালকুলেশন করবে, এগুলো ক্যালকুলেশন কি তোমরা জানো না, হাতে ক্যালকুলেটর নাই, 3 ফ্যাক্টোরিয়াল মানে জানো না, 7 ফ্যাক্টোরিয়াল মানে জানো না, গুণ করতে জানো না, গুণ করে দিবা, গুণ করে যোগ বিয়োগ করে অ্যান্সারটা লিখে দিবা। ঠিক আছে, আশা করছি পারবা। চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে, সবগুলো বর্ণনে কত উপায় সাজানো যায় যেন শুরুতে টি থাকে। শুরুতে কে থাকে ভাই, টি থাকে। আসো 7 নাম্বারটা কি বলছে, শুরুতে টি থাকবে। এখন তোমরা আমাকে বলো মোট বর্ণ কয়টা, মোট বর্ণ 9টা। তাহলে 9টাকে সাজায় রাখার জন্য তোমার কয়টা জায়গা দরকার, 9টা জায়গা দরকার। তাহলে আমি 9টা জায়গা একটু আঁকায় ফেলি, দেখো। তাহলে খেয়াল করো, আমি এখানে মোট 9টা ঘর করে ফেলেছি, কেননা 9টা বর্ণকে সাজায় তোমার 9টা ঘরে রাখতে হবে। এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9 জনকে সাজায় 9টা ঘরে রাখবো। আমরা গণনার গুণন বিধি দেখেছি প্রথম ক্লাসে, এগুলো অ্যাপ্লাই করে আমরা n ফ্যাক্টোরিয়াল সূত্রটা এনেছি। এখন বলো, আমার বলছে শুরুতে কাকে রাখতে হবে, টি। তাহলে শুরুর এখানে কাকে রাখতে হবে, টি। তাহলে এতে তো আমি হাত দিতে পারবো না, টি এখানে ফিক্সড, লাল কালিতে এটা মনে করো ফিক্সড হয়ে গিয়েছে। ওকে, এইবার বাকি ঘর থাকছে কয়টা, বাকি ঘর 9টা থেকে একটা যদি বাদ যায় বাকি কয়টা, 8টা ঘর থাকছে না। তাহলে টি বাদে ঘর কয়টা, টি বাদে বাকি ঘর 8টা। তাহলে বাকি 8টি ঘরে, এখন এই 8টা ঘরে কয়টা বর্ণ বসবে বলো তো, মোট বর্ণ ছিল 9টা, এখান থেকে যদি টিটা বাদ চলে যায় তাহলে বাকি কি আরো 8টা বর্ণ থাকবে না। তাহলে টি বাদে এই বাকি 8টা ঘরে বাকি 8টা বর্ণ সাজবে কত উপায়, 8 টির 8 অথবা 8 ফ্যাক্টোরিয়াল। টি বাদে বাকি 8টি ঘরে 8টি বর্ণ বসতে পারে, 8টি বর্ণ বসতে পারে কত উপায়ে, 8p8 বা 8 ফ্যাক্টোরিয়াল উপায়, এটাই অ্যান্সার। ঠিক, আশা করছি বুঝছো। তাহলে বলো তো 8 নাম্বারটা কি তোমরা পারবা না, 8 নাম্বারে কি বলছে, সবগুলো বর্ণনে কত উপায় সাজানো যায় যেন শেষে n থাকবে। তাহলে শেষে যদি n বসাও তাহলে শেষের ওই ঘর বাদে বাকি থাকবে 8টা ঘর, n বাদে বাকি থাকবে কয়টা বর্ণ, 8টা বর্ণ। তাহলে 8টা ঘরে 8টা বর্ণ সাজতে পারবে কত উপায়, 8p8 উপায়। এন্ড লাস্ট 9 নাম্বারটা, সবগুলো বর্ণনে কত উপায় সাজানো যায় যেন শুরুতে টি এবং শেষে n। তাহলে শুরুতে টি শেষে n দুইটা যদি ফিক্স থাকে তাহলে এই দুইটা বাদে বাকি ঘর থাকবে কয়টা, 7টা। সেই 7টা ঘরে সাজবে কয়টা বর্ণ, 7টা বর্ণ। কেন টি এন বাদ বাকি 7টা বর্ণ, এই 7টা ঘরে সাজতে পারে কত উপায়ে, 7p7 বা 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বুঝছো। চলো আমরা পরের প্রশ্নে যাই, দেখি কি বলছে। খেয়াল করো, বলছে সবগুলো বর্ণ নিয়ে কত উপায় সাজানো যায় যেন স্বরবর্ণগুলো কখনোই পাশাপাশি না থাকে। এখানে একটা কনফিউশনের বিষয় আছে ভাই, আপনি এর আগে একবার বলেছেন একটা ম্যাথ করালেন একসাথে না থাকে। তাহলে একসাথে না থাকা আর পাশাপাশি না থাকা তো একই কথা মনে হয় না, এক কথা নয়, এটা আলাদা। দেখো, আগে আমি এটা একটু পার্থক্য বলি, একত্রে ভার্সেস পাশাপাশি। ধরো যদি আমাকে প্রশ্নে কখনো বলে 5টি বর্ণ একত্রে রাখা যাবে না, বা 5টার উদাহরণ দিই, 4টা বর্ণ, সাপোজ 4 জনকে
একত্রে রাখা যাবে না, একত্রে রাখা যাবে না, চারজনকে একত্রে রাখা যাবে না। ঠিক আছে, আর এই কথার মানে কি? আর যদি আমি বলি চারজনকে পাশাপাশি রাখা যাবে না, এই দুটো কথার পার্থক্যটা কি? তাহলে চারজনকে একত্রে রাখা যাবে না, চারজনকে পাশাপাশি রাখা যাবে না। খেয়াল করো, চারজন একত্রে থাকবে না এর মানে তিনজন এটা একত্রে থাকলে আমার সমস্যা নাই। চারজন একত্রে রাখা যাবে না মানে তিনজন একত্রে থাকলেও সমস্যা নাই। কেন সমস্যা নাই? খেয়াল করো, আমাকে বলেছে চারজনকে একত্রে রাখা যাবে না, ওই চারজন যেন একত্রে না থাকে। এখন তিনজন একত্রে থাকলে কি সমস্যা? চারজন কি একত্রে থাকছে? একজন তো আলাদা আছেই। দুইজন একত্রে থাকলে আমাদের কি সমস্যা? দুইজন একত্রে থাকুক, বাকি দুইজন তো আলাদা, চারজন তো আর একসাথে থাকতে পারছে না। এটা তাহলে চারজন একত্রে রাখা যাবে না মানে দুইজন একত্রে বা তিনজন একত্রে থাকলে আমার সমস্যা নাই, কিন্তু চারজন একত্রে থাকবে না। কিন্তু যদি বলে চারজনকে পাশাপাশি রাখা যাবে না, তার মানে তিনজনও একত্রে থাকতে পারবে না, তিনজনও একত্রে থাকবে না, দুইজনও একত্রে থাকবে না। কারণ কেউ কারো পাশাপাশি থাকতে পারবে না, একটার পাশে আরেকটা কখনোই আসতে পারবে না, একটার পাশে অন্য একজন আসবে, তার পাশে আরেকজন থাকবে। তাহলে একত্রে না থাকা মানে তিনজন একত্রে থাকলে আমার আপত্তি নাই, তিনজন থাকুক, আমার চারজন একত্রে থাকা যাবে না। কিন্তু চারজন পাশাপাশি রাখা যাবে না মানে কি? কেউ কারো পাশাপাশি থাকবে না, এর পাশে অন্য একজন থাকতে হবে, দুইজনও পাশাপাশি থাকতে পারবে না। তাহলে তিনজন একত্রে মানে চারজনকে পাশাপাশি রাখা যাবে না মানে আমরা এখানে একত্রে না বলে পাশাপাশি ব্যবহার করি, তিনজন পাশাপাশি থাকবে না, দুইজনও পাশাপাশি থাকবে না, কেউ কারো পাশাপাশি না, কেউ কারো পাশাপাশি না, সবাই আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো সবাইকে যদি আলাদা আলাদা রাখতে চাও তাহলে এই 10 নম্বর প্রশ্ন কিভাবে সলভ করতে হবে? খেয়াল করো কি বলছে, কখনোই স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে না। তাহলে বলো মোট বর্ণ কয়টা? মোট বর্ণ 9টা, এই 9 জনকে সাজায় রাখার জন্য কি 9টা ঘর দরকার? তাহলে এখানে কয়টা ঘর হয়েছে দেখো, 9টা ঘর। এখন আমি বলছি কেউ কারো পাশাপাশি থাকবে না, মানে স্বরবর্ণগুলা কেউ কারো পাশাপাশি থাকবে না, মানে একটা স্বরবর্ণের পরে অবশ্যই ব্যঞ্জন বর্ণ আনতে হবে। তাহলে একটা স্বরবর্ণের পরে অবশ্যই কি থাকতে হবে? ব্যঞ্জন বর্ণ থাকতেই হবে। তাহলে আরেকটা স্বরবর্ণের পরে অবশ্যই কি থাকবে? ব্যঞ্জন বর্ণ। তাহলে একটা স্বর, একটা ব্যঞ্জন, একটা স্বর, একটা ব্যঞ্জন, আরেকটা কি স্বর, এইভাবে সাজাইতে হবে। ঠিক আছে, তাহলে এখন তোমরা আমাকে বলো স্বরবর্ণ গুলো থাকবে কোন কোন ঘরে? এই গোলাপি রঙের ঘরগুলোতে 1 2 3 4 5। তাহলে স্বরবর্ণ রাখার নির্ধারিত স্থান কি ওই 5 জন না? তাহলে এই 5টা ঘরে 5টা স্বরবর্ণ বসতে পারে কত উপায়ে? 5p5। তাহলে এই 5টা ঘরে, তাহলে এই 5টা ঘরে, এই যে এই 5টা ঘরে, এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, তাহলে এই 5টি ঘরে 5টি স্বরবর্ণ বসবে কত উপায়? 5p5 উপায়। তাহলে এই 5টা ঘরে 5টা স্বরবর্ণ বসবে কত উপায়? 5p5। এবারে বলো তো বাকি থাকছে কয়টা ঘর? এই একটা, এই একটা, দুইটা, এই একটা, তিনটা, এই একটা, চারটা। এই 4টা ঘরে আমাদের ব্যঞ্জন বর্ণ আর কয়টা আছে বলো? 4টা। আমরা তো শুরুতে দেখেছি মোট বর্ণ 9টা, 5টা স্বরবর্ণ, 4টা কি ব্যঞ্জন বর্ণ। তাহলে এই 4টা ঘরে, এই 4টা ঘরে 4টা ব্যঞ্জন বর্ণ বসবে কত উপায়? 4টা ঘরে 4p4 উপায়। তাহলে এই 4টা ঘরে 4টা ব্যঞ্জন বর্ণ বসবে 4p4 উপায়। দেখো এই কাজ ওই কাজ দুইটা মিলেই তো কমপ্লিট কাজ, তাহলে দুইটা নির্ভরশীল, সম্পূর্ণ কাজকে পৃথক পৃথক দুইটা সেগমেন্টে ভাগ করেছি, তাহলে টোটাল কাজ কি হবে? এই দুইটা কাজের গুণফল। তাহলে কি হবে? অ্যান্সার হবে 5p5 ইন্টু 4p4, এটাই অ্যান্সার। ওকে, আশা করছি বুঝছো। এরপরে আসো 11 নাম্বারটা কি বলছে? 11 নাম্বার খেয়াল করে দেখো, সবগুলো বর্ণনে কত উপায় সাজানো যায় যেন স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না হয়? তাহলে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করা যাবে না। তোমরা আমাকে বলো মোট বর্ণ কয়টা? মোট বর্ণ 9টা। এই 9টাকে এনে সাজায় রাখার জন্য কি আমার 9টা ঘর দরকার না? আমার কি দরকার? 9টা ঘর দরকার। তাহলে এখন তোমরা আমাকে বলো এই 9টা ঘরে আমি 9 জনকে সাজাবো। আচ্ছা এই 9টা ঘরে কে কে আছে একটু দেখো তো। এডুকেশন, এই যে EDUCATION, এডুকেশন। এখন এদের ভেতরে স্বরবর্ণ কে কে বলো? স্বরবর্ণ এই যে ই, স্বরবর্ণ ইউ, স্বরবর্ণ এ, স্বরবর্ণ আই, স্বরবর্ণ ও। আমাদেরকে বলছে স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না হয়, মানে স্বরবর্ণগুলো যে যে জায়গায় আছে তারা তারা ঠিক সেই সেই জায়গায় থাকবে, ওদেরকে আমি নড়াচড়া করতে পারবো না। তাহলে বলো আমাকে কি বলে দিচ্ছে? আমাকে বলছে এই স্বরবর্ণগুলোকে এরা নিজ নিজ জায়গায় থাকবে, এইটা এই জায়গাতেই থাকবে, এই ইউ এই জায়গাতেই থাকবে, এই এ এই জায়গাতেই থাকবে, এরপরে এই আই এর জায়গাতেই থাকবে,
এরপরে এই ওটাও এর জায়গাতেই থাকবে, তাহলে এদেরকে আমি হাত দিতে পারবো না, এরা নিজ নিজ জায়গাতে ফিক্সড। কিন্তু বাকি বর্ণগুলা কি চেঞ্জ হতে পারে না? প্রশ্নে বলছে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন হয়, যার অবস্থান পরিবর্তন হবে না সে ফিক্সড। বাকি বর্ণগুলা ওরা নিজেরা নিজেরা কি চেঞ্জ হতে পারে, তাহলে বাকি এই যে 1 2 3 4 এই চারটা ব্যঞ্জন বর্ণ ওরা নিজেদের ওই চারটা ঘরে বিভিন্ন ভাবে সাজতে পারে। এন এখানে আসতে পারে, টি ওখানে যেতে পারে, বিভিন্ন ভাবে সাজতে পারে। তাহলে বাকি চারটি বর্ণ কত ভাবে সাজতে পারে? তাহলে এই স্বরবর্ণ বাদে বাকি চারটি বর্ণ চারটি ঘরে, ওই চারটা ঘরে কত উপায়ে 4p4, এটাই হবে কি অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে? সবগুলো বর্ণনে কত উপায়ে সাজানো যায় যেন স্বরবর্ণ জোর স্থানে থাকে? স্বরবর্ণ জোর স্থানে থাকে, তাহলে খেয়াল করো 12 স্বরবর্ণ জোর স্থানে। তাহলে খেয়াল করো, আগে আমরা দেখি মোট বর্ণ কয়টা, 9টা। এই 9 জনকে সাজায় রাখবো কয়টা ঘরে? 9টা ঘরে। তাহলে খেয়াল করো, এই 9 জনকে সাজায় এই 9টা ঘরে রাখবো। এখন এই 9টা ঘরের ভিতরে কোনটা স্বরবর্ণ কোনটা ব্যঞ্জন বর্ণ একটু বলো তো। প্রথম, সরি, কোনটা আমাদের কি বলছে স্বরবর্ণগুলো জোর স্থানে থাকে, তাহলে এদের ভিতরে কোনটা জোর স্থান কোনটা বিজোড় স্থান মার্ক করে ফেলি। প্রথমটা কি বলো? বিজোড়। পরেরটা কি? জোর। বিজোড়, জোর। এরপরে বিজোড়, তারপরে জোর, তারপরে বিজোড়, এরপরে আবার জোর, এরপরে কি আবারও বিজোড়, এই তো শেষ। এখন বলো জোর স্থান আছে কয়টা? জোর স্থান, জোর স্থান কয়টা দেখো, 1টা 2টা 3টা 4টা, জোর স্থান 4টা। বিজোড় স্থান কয়টা? বিজোড় স্থান আছে 5টা। আর এখানে স্বরবর্ণ আছে কয়টা? স্বরবর্ণগুলো জোড় স্থানে রাখতে বলছে, আর স্বরবর্ণ আছে কয়টা? স্বরবর্ণ আছে, আমরা শুরুতে দেখেছিলাম স্বরবর্ণ 5টা, আর ব্যঞ্জন বর্ণ কয়টা? 4টা। এখন বলো 5টা স্বরবর্ণকে আমি 4টা জোড় স্থানে কিভাবে বসাবো? 5টা স্বরবর্ণকে আমি 4টা জোড় স্থানে কিভাবে বসাবো? তো আমি যদি আপেক্ষিকভাবে চিন্তা করি, স্বাভাবিকভাবে আমি বলতে পারি এটা সম্ভব না। কারণ এই যে 4টা জোড় স্থানে 5টা স্বরবর্ণ সাজানো সম্ভব না, তাহলে এই প্রশ্ন অ্যান্সার হবে না। কিন্তু যেহেতু পরীক্ষায় আমার প্রশ্নটা চলেই এসেছে, অ্যান্সার হবে না এটা কোনো কথা হতে পারে না। তবে সাধারণ লজিক অনুযায়ী এটার অ্যান্সার হবে না। কিন্তু যেহেতু প্রশ্নটা চলেই এসেছে, তার মানে অ্যান্সার হবে না এটা হতে পারে না, অ্যান্সার হবে। এখন অ্যান্সারটা কি হবে? এখন আমাকে একটু অন্যভাবে ভাবতে হবে। আচ্ছা আমি আগে অ্যান্সারটা করি, তারপরে আমি ক্ষেত্রগুলো তোমাকে আলাদা করে দেখাই দিচ্ছি যে কখন অ্যান্সার হবে না, কখন অ্যান্সার হবে, কখন আমি কি ভাববো। ওকে, তো এখন তোমরা আমাকে বলো, এই 4টা জোড় স্থানে যদি আমি 5টা স্বরবর্ণগুলোকে সাজাই, 4টা স্থানে 4টা স্বরবর্ণ বসে যাবে, একটা স্বরবর্ণ কি বাকি থাকবে না? তাকে অবশ্যই বিজোড় স্থানে বসতেই হবে, এছাড়া উপায় নাই। তাহলে আমি এভাবে লিখবো যে 4টা জোড় স্থানে 5টা স্বরবর্ণ কয়ভাবে বসতে পারে? 5p4। তাহলে 4টে জোড় স্থানে 5টা স্বরবর্ণ বসতে পারে কত উপায়ে? 5p4। এগুলো আমরা তো আগে শিখেছি কিভাবে 5p4 হচ্ছে। এইবার বাকি থাকছে কয়টা ঘর? বাকি থাকছে 5টা বিজোড় স্থান। তাহলে সেই 5টি বিজোড় স্থানে, বিজোড় স্থানে 4টি ব্যঞ্জন বর্ণ আছে আমার, 4টি ব্যঞ্জন বর্ণ কত উপায়ে বসতে পারে? সেটাও বসতে পারে 5p4। 5টা ঘরে 4টা ব্যঞ্জন বর্ণ বিভিন্নভাবে বসলে 5p4। কিন্তু 5টা স্থানে যখন 4টা ব্যঞ্জন বর্ণ বসবে বিভিন্নভাবে বসলেও একটা ঘর কি ফাঁকা থাকবে না? একটা ঘর ফাঁকা থাকবে। সেই একটা ফাঁকা ঘরে এখান থেকে দেখো 4টা ঘরে 5টা স্বরবর্ণ যখন বসেছি তখন একটা বর্ণ ফাঁকা ছিল। তাহলে এই একটা ফাঁকা ঘরে এই একটা বর্ণ, একটা ঘরে একটা বর্ণ বসতে পারে কত উপায়ে? 1p1। তাহলে অবশিষ্ট একটি ঘরে, অবশিষ্ট একটি স্বরবর্ণ তারা কত উপায়ে বসতে পারে? 1p1। তাহলে অ্যান্সার কি হবে বলো? এই তিনটার গুণ। তাহলে 5p4 ইন্টু 5p4 ইন্টু 1p1, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, চলো পরেরটা আমি একটু করে দিই, তারপর আমি ওই ব্যাখ্যাটা দিচ্ছি। x 1 2 3 13 নম্বর কি বলছে? সবগুলো বর্ণনে কত উপায়ে সাজানো যায় যেন কি হয় বলো? যেন আমার কি বলছে, এবার উল্টাটা বলছে, ব্যঞ্জন বর্ণগুলা কোথায় থাকে বলো? ব্যঞ্জন বর্ণগুলা জোড় স্থানে থাকে। তাহলে খেয়াল করো, এই যে এখানে বিজোড় স্থান কয়টা, জোড় স্থান কয়টা? 4টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? আমাকে এখানে বলছে ব্যঞ্জন বর্ণগুলো জোড় স্থানে থাকবে। তাহলে ব্যঞ্জন বর্ণ তো আছেই 4টা, ব্যঞ্জন বর্ণ তো আছেই 4টা। এই 4টা ব্যঞ্জন বর্ণ 4টা জোড় স্থানে বসতে পারে কত উপায়? 4টি ব্যঞ্জন বর্ণ 4টি জোড় স্থানে বসতে পারে কত? 4p4 উপায়ে। এবার বাকি থাকছে 5টা বিজোড় স্থান। এই 5টা বিজোড় স্থানে 5টা স্বরবর্ণ কত উপায়ে বসতে পারে? তাহলে বাকি 5টি বিজোড় স্থানে, বাকি 5টি স্বরবর্ণ, বাকি 5টি স্বরবর্ণ
পাঁচটি স্বরবর্ণ বাকি পাঁচটি বিজোড় স্থানে, পাঁচটি বিজোড় স্থানে কত উপায়? 5p5, তাহলে অ্যান্সার কি হবে? 5p5 ইন্টু 4p4, গণনার গুণন বিধি অনুযায়ী গুণ করে দেবে, শেষ। দেখো এই প্রশ্নটা পারফেক্ট, এটা পারফেক্ট প্রশ্ন, এই প্রশ্নটা পারফেক্ট, কিন্তু এই প্রশ্নটা শতভাগ পারফেক্ট না। এখন আমি আসি ব্যাখ্যায়। দেখো এখানে কি হচ্ছে, জোড় স্থানে আমার যেহেতু ব্যঞ্জন বর্ণ আছেও চারটা, জোড় স্থানও চারটা, চারটা জোড় স্থানে চারটা ব্যঞ্জন বর্ণ 4p4, বাকি পাঁচটা বিজোড় স্থানে বাকি পাঁচটা স্বরবর্ণ 5p5 বসে গেছে, মিলে গেছে। এখন এই প্রশ্নটা তো মিলছিল না, আমরা কি করলাম? আমরা তো কিছু ভুল করলাম নাকি? আমার প্রশ্ন বলেছে স্বরবর্ণগুলো জোড় স্থানে থাকতে হবে, কিন্তু আমার দেখো চারটা জোড় স্থানে পাঁচটা স্বরবর্ণ বসার পরে একটা ঘর ফাঁকা থাকছে, একটা বর্ণ ফাঁকা থাকছে, সেই বর্ণটা কি অবশিষ্ট একটি স্বরবর্ণ কি একটা মানে বিজোড় স্থানে বসে গেছে, তাহলে আমার তো জোড় স্থানে বসাতে বলেছে, বিজোড় স্থানে কেন বসালাম? তো এই ক্ষেত্রে আসলে এটাও ভুল না, আমরা যে সলিউশন করেছি এটাও ভুল না, এটাও লজিক্যাল, এটাকে আমরা একটু লজিক পাল্টাই নিয়েছি। কি পাল্টাইছি? আমি এখানে লজিকটা এইভাবে ভাবছিলাম যে যেহেতু আমার সম্ভব না পাঁচটা স্বরবর্ণ চারটা ঘরে বসানো সম্ভব না, তাহলে একটা তো অন্য ঘরে বসবে, কিন্তু আমি স্যারকে বলবো স্যার এটাও ভুল না। কেন ভুল না? স্যার আপনি বলেছেন স্বরবর্ণগুলো জোড় স্থানে বসাতে, দেখেন তার মানে জোড় স্থানে স্বরবর্ণ বসতেই হবে, জোড় স্থানে স্বরবর্ণ বসতেই হবে। আমার তো এই যে জোড় স্থানগুলোতে স্বরবর্ণ বসেইছে, কারণ বসার পরে বাকি স্বরবর্ণ বিজোড় স্থানে বসলে বসুক, আমার প্রশ্নের কন্ডিশন তো ফুলফিল। এই যে জোড় স্থানটাতে তো স্বরবর্ণ বসেছে, ঠিক? তো দেখো আমি এটার একটু ব্যাখ্যাটা সুন্দর করে বলে দিই। আমি এখানে জাস্ট অল্প কয়েকটা ঘর আঁকাই, হ্যাঁ, খেয়াল করো এখানে আমার স্থান কয়টা? টোটাল পাঁচটা, এর ভেতরে এটা হচ্ছে বিজোড়, এটা হচ্ছে জোড়, এটা হচ্ছে বিজোড়, এটা হচ্ছে জোড়, এটা হচ্ছে কি বিজোড়। তাহলে এখানে আমার বিজোড় স্থান কয়টা? বিজোড় তিনটা, জোড় কয়টা? দুইটা। এখন প্রশ্নটা এমন ভাবে সাজানো থাকবে যেন আমাদের পরীক্ষার হলে দেখবা যে এইভাবে মিলেই যাবে। এখন যদি না মিলে সেই ক্ষেত্রে আমরা ব্যাখ্যাটাকে পাল্টাই নেব। কিভাবে পাল্টাবো? যদি এখন আমি এমন একটা প্রশ্ন, যে প্রশ্ন দেখছি আমার জোড় স্থান আছে দুইটা, আমাকে জোড় স্থানে মনে করো স্বরবর্ণ বসাইতে বলছে, জোড় স্থানে স্বরবর্ণ বসাইতে বলছে, কিন্তু স্বরবর্ণ প্রশ্নে আছেই তিনটা। স্থানের থেকে যদি স্বরবর্ণের সংখ্যা বেশি হয় তখন প্রশ্নের ব্যাখ্যাটাকে আমরা একটু অন্যভাবে ভাববো। আমরা ভাববো যে আমার তো স্বরবর্ণ জোড় স্থানে বসাতে বলেছে, এর মানে জোড় স্থানে আমাকে স্বরবর্ণ বসাতেই হবে, জোড় স্থানে আমাকে স্বরবর্ণ বসাতে হবে। এরপরে স্বরবর্ণ যেহেতু আরো এক্সট্রা আছে সেটা বিজোড় স্থানে বসলো। প্রশ্নের কন্ডিশন যদি আমি এই আলোকে ভাবি যে জোড় স্থানে স্বরবর্ণ বসাতেই হবে, আমার তো জোড় স্থানে ভাই স্বরবর্ণ বসিয়েছে, এখন বাকিটা বিজোড় স্থানে বসলে বসুক। আবার যদি এই প্রশ্নটা এরকম হয় যে স্বরবর্ণ প্রশ্নে আছে কয়টা? একটা, মানে স্থানের থেকে স্বরবর্ণ একটা কম, তখন আমি ভাববো প্রশ্নটা ব্যাখ্যা উল্টা ভাবে তখন নিব। আমি ভাববো যে স্বরবর্ণটাকে আমার জোড় স্থানে বসাতেই হবে, স্বরবর্ণটাকে জোড় স্থানে বসাতে হবে। এখন দুইটা স্থানে একটা তো বসাতে পারবো না, তাহলে আরেকটা থেকে অবশ্যই বিজোড় চলে আসবে, মানে ব্যঞ্জন বর্ণ চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে এই প্রশ্নের ব্যাখ্যাটা ভাববো কি, যে আমার এই স্বরবর্ণটাকে জোড় স্থানে বসাতেই হবে, তাহলে সেটা তো বসাইছি, বসানোর পরে বাকি আরেকটা জোড় স্থানে বিজোড় বর্ণ ব্যঞ্জন বর্ণ বসলে বসুক। তাহলে দেখো আমি কিন্তু দুই ক্ষেত্রে দুই রকম ভাবছি। যখন প্রশ্নটা পারফেক্ট হচ্ছে না, প্রশ্নটা পারফেক্ট হলে তো হয়ে গেল, যখন প্রশ্নটা পারফেক্ট হচ্ছে না আমি তখন এইভাবে অ্যান্সার করবো। এখন আমার অ্যান্সার কিন্তু একাঙ্কিকে ভুল, কিন্তু আমি লজিকের খাতিরে আমি বুঝাইতে পারবো যে না আমারটা ঠিক। কিভাবে বুঝাচ্ছি দেখো। তাহলে যদি এরকম হয় যে স্থানের তুলনায় বর্ণ সংখ্যাই কম, তখন আমি যেটা করবো, আমি এভাবে ব্যাখ্যাটা, মানে আমার অ্যান্সার তখন ওইভাবে করলে ঠিক হবে। কেন ঠিক হবে? আমি তখন এভাবে বুঝাবো যে স্যার আপনি বলেছেন স্বরবর্ণ জোড় স্থানে রাখতে, স্বরবর্ণ তো জোড় স্থানে বসেছে, এইবার আরো একটা জোড় স্থান যেহেতু আছে সেখানে ব্যঞ্জন বর্ণ বসুক, কিন্তু আপনার কন্ডিশন ছিল কি স্বরবর্ণটাকে জোড় স্থানে বসাতে হবে, আমি বসাইছি। আবার যদি দেখি যে না স্বরবর্ণই বেশি, তখন আমি আমার স্যারকে উল্টা ভাবে বুঝাবো যে স্যার আপনি বলেছেন জোড় স্থানে স্বরবর্ণ বসাতে, তার মানে অবশ্যই জোড় স্থানটাতে স্বরবর্ণ বসবে। এখন আমার স্যার এই দুইটা জোড় স্থানে দুইটা স্বরবর্ণ বসে গেছে, বসার পরে আরো একটা স্বরবর্ণ আছে সেটা বিজোড় স্থানে বসলে বসুক। আশা করছি আমি বুঝাইতে পেরেছি কথাটা। এরপরেও যদি কেউ না বোঝো অবশ্যই আমাদের পেজে একটা মেসেজ করে দিয়ে আমি এটা বুঝিয়ে দিব আরো ভালো হবে, ঠিক আছে? তাহলে যদি প্রশ্নটা এরকম পারফেক্ট হয়ে যায়, পারফেক্টই হবে তোমাদের পরীক্ষা, যদি পারফেক্ট না হয় তখন তুমি এইভাবেই করবা, তখন দেখবা যে অবশিষ্ট ঘরে অবশিষ্ট বসায় দাও, বা একটা ঘর যদি ফাঁকা থাকে সেই ঘরে তখন ব্যঞ্জন বর্ণই বসাও, তারপরে তোমার উত্তরটা ঠিক। তোমাকে এত ভাবার দরকার নেই, তোমার উত্তর ঠিক। এখন স্যার তোমার মনে সন্দেহ আসতে পারে আমার উত্তর তো মিলছে না প্রশ্নের সাথে, মিলছে কিভাবে মিলছে? দুইটা তখন দুই রকম ব্যাখ্যা দিব। যদি আমরা দেখি যে ঘরের তুলনায় স্থানের তুলনায় বর্ণ বেশি, তখন আমি বলবো যে এই স্থানে এই বর্ণ বসাতে হবে, আমি বসাই দিয়েছি, বসানোর পরে ওইটা অন্য ঘরে বিজোড় স্থানে বসলে বসুক। আবার যদি এটাই কম হয় তখন আমি বলবো ওইটাকে তো আমার এই ঘরে বসাতে হবে, আমি এই ঘরে বসাইছি, আর আরো এক্সট্রা ঘর আছে সেই ঘরে ব্যঞ্জন বর্ণ আসলে আসুক। আশা করছি আমি আমার কথাটা বুঝাইতে পেরেছি এবং এই দুটো প্রশ্ন সবাই বুঝেছো। তাহলে এবারে চলো পরের প্রশ্নটা কি বলছে। সবগুলো বর্ণনে কত উপায় সাজানো যায় যেন
স্বরবর্ণের ক্রম পরিবর্তন না হয়। দেখো স্বরবর্ণের ক্রম পরিবর্তন হবে না। দেখো বর্ণগুলো কি দেওয়া আছে, এডুকেশন। খেয়াল করো কি বলছে, এডুকেশন। এখানে স্বরবর্ণগুলো কারা কারা, এই যে ই ইউ এ আই ও। আমার বলছে স্বরবর্ণের ক্রম যেন পরিবর্তন না হয়। স্বরবর্ণের ক্রম পরিবর্তন না হওয়া, পরিবর্তন চেঞ্জ না হওয়া মানে কি, এরা এই সিকোয়েন্সেই থাকবে। এরা যদি কথা কথা লাস্টেও চলে যায়, এরা কি থাকবে, এই সিকোয়েন্সেই থাকবে। মানে আগে ই থাকবে, তারপরে ইউ থাকবে, তারপরে এ থাকবে, তারপরে আই থাকবে, তারপরে কি থাকবে। ও, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো আমাকে বলছে রিফাত। রিফাত এই শব্দটাকে এমন ভাবে সাজাও যেন স্বরবর্ণগুলা ক্রম পরিবর্তন না হয়। তাহলে স্বরবর্ণ কে কে, এই যে আই আর এ। তাহলে আমি যদি বিভিন্ন ভাবে সাজাইও, আমি কয়েকটা সাজাই জাস্ট দেখাচ্ছি। আমি এভাবে সাজাতে পারি আর এফ আই এ টি। আমি আমি এভাবে সাজাতে পারি আর এফ টি আই এ। আবার আমি এভাবে সাজাতে পারি আর আই এ এফ টি। আবার আমি এভাবে সাজাতে পারি আই এ আর এফ টি। আর অনেকভাবে সাজানো যায়, সেটা আমি আপাতত দেখাচ্ছি না, আমি এটা দেখালাম। দেখো আমি কিন্তু কখনো চাইলেও এভাবে সাজাতে পারবো না যে আর এফ, এই যে এ আর আই এরা উল্টা হয়ে যাক, এ আই টি। কেননা আমাকে কি বলেছে, স্বরবর্ণের ক্রম সিরিয়াল, মানে আগে আই পরে এই থাকতে হবে, সেটা যেখানে যাক, আগে পরে সামনে পেছনে ডানে বামে যেখানে যাক, কিন্তু আই আগে এ পরে থাকতে হবে। আমার দেখো এখানে কিন্তু উল্টে যাচ্ছে, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে এটা তো একটা জটিল সমস্যা, যে আমাকে এমন ভাবে সাজাতে হবে। এখন আমি যদি নর্মাল সূত্রে অ্যাপ্লাই করে ফেলি, তখন তো এ আই উল্টাপাল্টা হলেও যে মানে যে বিন্যাস, সেটাও তো চলে আসবে আমার ওই সূত্রের ভিতরে, কাউন্ট হয়ে যাবে। কিন্তু আমার এটা উল্টানো যাবে না। তাহলে আমি কি করব, দেখো আমি যেটা করব, এদের দুইজনকে এদের দুইজনকেই আমি একটা বর্ণ এক্স চিন্তা করে নেব। একেও এক্স ভাববো, একেও এক্স ভাববো। এতে করে সুবিধাটা কি, তুমি যখন সাজাবা, এই যে এটাই দেখো, এটাও এক্স এটাও এক্স। এখন তুমি যদি উল্টাপাল্টা করার কি আর কোনো সুযোগ আছে, এই এক্সটাকে আগে আনার কোনো সুযোগ আছে? যদি আনো, সেটা তার আলাদা কোনো বর্ণ বিন্যাস হিসেবে কাউন্টই হচ্ছে না, একটাই কাউন্ট হচ্ছে। তাহলে আমি যদি এদের দুইজনকে একটা ভাবতে পারি, তাহলে কিন্তু আর আমার ক্রম পরিবর্তন করার কোনো ভয় থাকছে না। তাহলে আমি কি করব, যাদের ক্রম অপরিবর্তিত রাখতে বলবে, তাহলে স্ট্র্যাটেজিটা কি দেখো, বা এখানে সলভ করার বুদ্ধি, সেটা হচ্ছে যাদের ক্রম অপরিবর্তিত রাখতে বলবে তাদেরকে আমি একটা বর্ণ চিন্তা করবো। এতে করে কি সুবিধা, আমি যতই সাজাই না কেন, ওই ওদেরকে তো আর উল্টাপাল্টা করার সুযোগ নেই ক্রম, কেননা এই এক্স কে এ কে তো আর আগে আনার সুযোগ নেই, কারণ দুটাই এখন এক্স। এক্স কে যদি আগে আনো, তাও তো এক্স এক্সই হচ্ছে, একই তো জিনিস হচ্ছে। তাহলে এটা তো আর আলাদা বিন্যাস কাউন্ট হচ্ছে না। তাহলে যাদের ক্রম অপরিবর্তিত, তাদেরকে আমরা একটা বর্ণ চিন্তা করবো। তাহলে তাদেরকে একই বর্ণ এক্স চিন্তা করবো, এতে করে আমার সুবিধা কি, আর ক্রম চেঞ্জ হওয়ার ভয় নাই। তাহলে আমি দেখো ই, ই কে কি ভাববো এক্স, তারপরে ডি, ইউ কে কি ভাববো এক্স, সি এক্স, টি এক্স এক্স এন। তাহলে যাদের ক্রম অপরিবর্তিত রাখতে বলেছে স্বরবর্ণ, তাহলে স্বরবর্ণগুলোকে আমি সবগুলোকে এক্স ভাবলাম। এতে করে এদের ক্রম আর চেঞ্জ হওয়ার ভয় নাই, যে এই ও যে এদের আগে চলে আসবে এই ভয় নাই, এক্স তো আগে আসা মানেও একই জিনিসই থেকে যাচ্ছে, আর কোনো ভয় নাই। তাহলে এবার এটাকে কত ভাবে সাজাতে পারবো, খেয়াল করো। আমরা এটাও করেছি, মোট বর্ণ কয়টা, 9টা। তাহলে অ্যান্সার হবে কত, 9 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এক্স আছে কয়টা, 1 2 3 4 5, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এটাই হবে অ্যান্সার। তাহলে যাদের ক্রম অপরিবর্তিত রাখতে বলবে, তাদেরকে আমরা একই বর্ণ ধরে নিব, এতে করে আমাদের অ্যান্সারটা মিলে যাবে। দেখো এরপরে কি বলছে, পরের প্রশ্নটা, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে কতভাবে সাজানো যায়। আপেক্ষিক অবস্থান পরিবর্তন না মানে কি, দেখো আগে আমি ওদেরকে লিখি, মোট বর্ণকে কি, এডুকেশন, এডুকেশন। এদের ভেতরে স্বরবর্ণ কে কে, স্বরবর্ণগুলো এই যে ই ইউ এ আই ও। আমার বলেছে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান চেঞ্জ হবে না, মানে যেই যেই স্থানে স্বরবর্ণ, ওই স্থানে স্বরবর্ণই থাকবে, অন্য স্বরবর্ণ আসতে পারে, অন্য স্বরবর্ণ আসতে পারে, কিন্তু প্রথম ঘরে অলওয়েজ স্বরবর্ণই রাখতে হবে, তৃতীয় ঘরে অলওয়েজ স্বরবর্ণই রাখতে হবে, অন্য স্বরবর্ণ আসুক, ও আসুক আই আসুক, কিন্তু স্বরবর্ণই। এই ঘরে স্বরবর্ণ, এই ঘরে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ এইভাবে রাখতে হবে। আবার এই ঘরে ব্যঞ্জন বর্ণ, এই ঘরে ব্যঞ্জন বর্ণ, এই ঘরে ব্যঞ্জন বর্ণ রাখতে হবে। মানে সহজ কথা, স্বরবর্ণের পরে একটা ব্যঞ্জন বর্ণ আসবে, তারপর স্বরবর্ণের পরে ব্যঞ্জন বর্ণ, তারপর স্বরবর্ণের পরে ব্যঞ্জন বর্ণ, তারপর দুইটা স্বরবর্ণ, এরপর ব্যঞ্জন বর্ণ, এভাবে থাকতে হবে। এখন স্বরবর্ণের জায়গায় অন্য স্বরবর্ণ আসলে আসুক। তাহলে আমি কি এভাবে ভাবতে পারি না বলতো, এখানে স্বরবর্ণগুলো ছিল মোট কয়টা ঘরে, 1 2 3 4 5। তাহলে এই 5টা ঘরেই স্বরবর্ণগুলো বিভিন্নভাবে সাজুক, এই ও এখানে আসুক, ই ওখানে যাক, তাও তো স্বরবর্ণের জায়গায় স্বরবর্ণই থাকছে। তাহলে আমি ভাববো এই 5টা স্থানে 5টা স্বরবর্ণ বসতে পারে কত উপায়ে, 5p5। আর এই 4টা ঘরে ওই 4টা ব্যঞ্জন বর্ণ বিভিন্ন ভাবে সাজতে পারে কত উপায়ে, 4p4 বা 4 ফ্যাক্টোরিয়াল। গণনার গুণন বিধি অনুযায়ী গুণ করে দিলা, এটাই হবে কি আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি এটা সবাই বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো কি বলছে,
সবগুলো বর্ণ নিয়ে কত উপায় সাজানো যায়, যেন স্বরবর্ণের আগে ব্যঞ্জন বর্ণ থাকবে। তাহলে আমি একটু আগে দেখেছিলাম মোট ঘর কয়টা, আমার 9টা। তাহলে দেখো আমার মোট ঘর কয়টা, 9টা, কিন্তু আমাকে বলছে স্বরবর্ণের আগে কাকে রাখতে, ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ ছিল 4টা। তাহলে প্রথম এই 4টা ঘরে আগে ব্যঞ্জন বর্ণ বসায় নিব, তারপরে এই পরের ঘরগুলোতে কাকে বসাবো, স্বরবর্ণ। তাহলে প্রথম 4টা ঘরে ব্যঞ্জন বর্ণ বসায় নিলাম, আর পরের ঘরগুলোতে কাকে বসাবো, স্বরবর্ণ। তাহলে তো স্বরবর্ণের আগে ব্যঞ্জন বর্ণ থাকছে। তাহলে প্রথম এই 4টা ঘরে 4টা ব্যঞ্জন বর্ণ বসতে পারে কত উপায়, 4p4। আর এই 5টা ঘরে 5টা স্বরবর্ণ বসতে পারে কত উপায়, 5p5। গণনার গুণন বিধি অনুযায়ী কি করে দিবা, গুণ করে দিবা। ওকে, এরপরে দেখো 17 নাম্বারটা কি বলছে, একটি স্বরবর্ণ দুইটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কত উপায় সাজানো যায় যেন স্বরবর্ণ অলওয়েজ মাঝে থাকে। ঠিক আছে, তাহলে স্বরবর্ণটাকে অলওয়েজ কোথায় রাখতে হবে, মাঝে রাখতে হবে। খেয়াল করো কি কি নিতে বলছে, একটা স্বরবর্ণ দুইটা ব্যঞ্জন বর্ণ, মানে মোট 3টা বর্ণ, তাই 3টা ঘর। এর ভেতরে নিব একটা স্বরবর্ণ, সেই স্বরবর্ণটা অলওয়েজ কোথায় থাকবে বলো, সেই স্বরবর্ণটা অলওয়েজ কোথায় থাকবে, মাঝে। সেই স্বরবর্ণটা সর্বদা মাঝে। তাহলে মাঝে কি থাকবে, স্বরবর্ণ। আর এই দুই ঘরে কি থাকবে, ব্যঞ্জন বর্ণ। তাহলে মোট স্বরবর্ণ কয়টা বলো, 5টা। 5টা স্বরবর্ণ থেকে একটা স্বরবর্ণ নেওয়া যায় এই একটা ঘরে বসানোর জন্য কত উপায়, 5p1। আর এই দুইটা ঘরে ব্যঞ্জন বর্ণ, মানে দুইটা ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ ছিল 4টা, 4টা থেকে নেবো কয়টা, দুইটা, সেটা নেওয়া যায় কত উপায়, 4p2। গণনার গুণন বিধি অনুযায়ী গুণ করে দাও, তাহলে 5p1 ইন্টু 4p2, এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, এরপর দেখো পরেরটা কি বলছে, লাস্ট প্রশ্ন 18 নাম্বারটা, 4টি বর্ণনে কত উপায় সাজানো যায়, যেখানে এন কখনোই থাকবে না। তাহলে বর্ণ নিতে বলছে আমাদেরকে 4টা, এই যে 1 2 3 4। মোট বর্ণ কয়টা ছিল, 9টা, সেই 9টা থেকে কয়টা নেব, 4টা। তবে শর্ত হচ্ছে এন কখনোই থাকবে না, মানে এন কে কখনোই রাখা যাবে না। কারণ তুমি যদি ভাই এন কে না রাখতে চাও তাহলে এন বাদ, এন বাদে বাকি বর্ণ কয়টা, মোট ছিল 9টা, এন বাদ দিলে বাকি থাকবে কয়টা, 8টা। সেই 8টা থেকে ইচ্ছা মতো 4টা নাও। তাহলে 8টা থেকে 4টা নেওয়া যায়, তাহলে এন বাদে বাকি বর্ণ 8টা, এন বাদে বাকি বর্ণ 8টা, সেই 8টা থেকে নিব কয়টা, 4টা। তাহলে অ্যান্সার হবে কত, 8p4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি এই প্রত্যেকটা ম্যাথ তুমি পারবা, তোমাকে পারতেই হবে। এবং এরই মাধ্যমে আমরা শব্দ গঠনের যতগুলো টাইপ আছে সবগুলা কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি না বোঝো অবশ্যই কমেন্ট করো এবং আমাদের পেজের ইনবক্সে একটা মেসেজ দাও। কেননা আমাদের এই বই তোমার সাথে থাকা মানে তোমার দায়িত্বটা হচ্ছে আমার। তোমার পড়ার যদি কোনো সমস্যা হয় ম্যাথে, বই পড়ার পরেও বুঝতে না পারো তাহলে ভিডিও দেখো যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করো, কমেন্টে রিপ্লাই না পেলে ইনবক্সে মেসেজ করো, না হলে আমাকে কল করো। কিন্তু তুমি আমার কাছে উত্তর নিবাই, কেননা তুমি আমার বই নিয়েছো মানে তোমাকে বোঝানোর দায়িত্বটা আমার। ঠিক আছে, আশা করছি সবাই এটা বুঝেছো। কারো কোনো সমস্যা থাকলে জানাই দিও। সকালে ভালো থাকো, আসসালামু আলাইকুম।